Hello students, welcome back to our channel SONALI'S সায়েন্স টিউটোরিয়াল। আজকে আমি পরিবেশের জন্য ভাবনা বা কনসার্নস অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্টের পার্ট 5 নিয়ে চলে এসেছি। পার্ট 5-এ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শক্তির যথাযথ ব্যবহার বা প্রপার ইউটিলিটি অফ এনার্জি। তো শক্তির যথাযথ ব্যবহারের মধ্যে যে সাব টপিকগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব সেগুলো কি কি চলো একবার দেখে নিই। শক্তির যথাযথ ব্যবহারের মধ্যে যে টপিকগুলো পড়ব সেগুলো হচ্ছে স্থিতিশীল উন্নয়নে শক্তি উৎসের ব্যবহার, আর জ্বালানি কি, জীবাশ্ম জ্বালানি কি, তাপন মূল্য কি বা কাকে বলে, তাপন মূল্যের একক এবং জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা। তো এই টপিকগুলো একই রকমভাবে খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এইগুলো একটু যদি ভালোভাবে বুঝে নেওয়া যায় মন দিয়ে পড়ে, তাহলে খুব সহজেই আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো এবং আমরা আমাদের প্রস্তুতিটাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। তো চলো শুরু করি আজকের টপিক, শক্তির যথাযথ ব্যবহার। শক্তির যথাযথ ব্যবহারের প্রথম যে টপিকটা হচ্ছে স্থিতিশীল উন্নয়নে শক্তি উৎসের ব্যবহার। তো এইখানে স্থিতিশীল উন্নয়নে শক্তি উৎসের ব্যবহার কথাটার মধ্যে দেখো আমাদেরকে প্রথমে জানতে হবে শক্তি কী, সেই শক্তির উৎস কোনগুলো এবং স্থিতিশীল উন্নয়ন কী। তাহলে শক্তি কাকে বলে আমরা যদি বলি, যে আমরা আগেই পড়েছি ছোটোবেলাতে যে শক্তি হচ্ছে কার্য করার সামর্থ্য, মানে কার্য করার জন্য যে সামর্থ্য দরকার সেটাকেই আমরা বলি কি শক্তি। এবার সেই শক্তির কিছু কিছু আমরা উৎস আমাদেরকে খুঁজতে হয়, মানে সেটা তো সব যে কোনো জায়গা থেকেই আমরা শক্তির সন্ধান পেতে পারি না, তো কিছু কিছু জিনিস থেকে আমরা সেই শক্তিগুলো পাই। সেই শক্তির উৎস কোনগুলো? শক্তির উৎস বলতে গেলে মেনলি আমরা যেটা জানি যে সাধারণভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি সেটা হচ্ছে জ্বালানি। ঠিক আছে, জ্বালানি। আর জ্বালানির মধ্যেও আবার একটা ভাগ হচ্ছে জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, তাহলে আমাদেরকে পড়তে হবে যে জ্বালানি কী এবং জীবাশ্ম জ্বালানি বা কী। ঠিক আছে, তো জ্বালানি কী বলতে গেলে আমরা খুব সহজভাবে যদি বলতে চাই যে যেসব পদার্থ, মানে জ্বালানিকে যদি আমরা ডিফাইন করতে চাই যে জ্বালানি কী, তাহলে যে সমস্ত পদার্থ বাতাস বা অক্সিজেনে পোড়ালে বা মানে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে আমরা প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করতে পারি, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করতে পারি এবং তাদেরকেই বলছে, মানে ওই তাপ থেকে আমরা শক্তি পাচ্ছি এবং সেই শক্তি থেকেই আমরা কার্য করতে পারছি। তাহলে সেই যাদেরকে মানে যে সমস্ত পদার্থকে পুড়িয়ে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করতে পারছি তাদেরকেই বলছে জ্বালানি। বোঝা গেছে? আর জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম জ্বালানি হচ্ছে বলছে, দাঁড়াও এক মিনিট, জীবাশ্ম জ্বালানি হচ্ছে মানে লক্ষ লক্ষ বছর ধরে যদি কোনো উদ্ভিদ বা প্রাণীর যে কোনো অংশ মানে দেহ মাটির নিচে যদি চাপা পড়ে বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের ফলে মানে শক্তির উৎসে পরিণত হয়, মানে অনেক দিন ধরে কোনো প্রাণী উদ্ভিদ চাপা পড়ে কি হচ্ছে লক্ষ লক্ষ বছর ধরে তার মধ্যে জল বাতাস তাপ সমস্ত কিছু পড়ে ওর মধ্যে কি হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন হচ্ছে। সেই রাসায়নিক পরিবর্তনের ফলে যে শক্তির উৎসে পরিণত হচ্ছে, ঠিক আছে, সেই শক্তির উৎসটাকে তখন বলছে কি জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, বোঝা গেছে? তৈরি হচ্ছে যে শক্তির উৎস তৈরি হচ্ছে। তাহলে জ্বালানি আর জীবাশ্ম জ্বালানির মধ্যে পার্থক্য বোঝা গেল। জ্বালানি মানে যে কোনো পদার্থকেই আমরা যদি বাতাসে বা অক্সিজেনের উপস্থিতিতে দহন করি বা পোড়াই তাহলে
সেই পদার্থ থেকে আমরা প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করতে পারি। সেই তাপটাকে আমরা ব্যবহার করে মানে শক্তি হিসেবে ব্যবহার করে কার্যে রূপান্তরিত করতে পারি, সেটাকে বলছে জ্বালানি। আর জ্বালানির একটা ভাগ হচ্ছে জীবাশ্ম জ্বালানি। সেটা কি না, তো উদ্ভিদ বা প্রাণীদেহ মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর ধরে যদি সেটা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং পরিবর্তনের ফলে যে শক্তির উৎসে পরিণত হয়, তখন তাকে বলবে কি জীবাশ্ম জ্বালানি। বোঝা গেছে? তাহলে আমরা শক্তি কি জানলাম, জ্বালানি কি জানলাম, জীবাশ্ম জ্বালানি কি জানলাম। এবার আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন কি, মানে স্থিতিশীল উন্নয়ন কি বা কাকে বলে। দেখো, স্থিতিশীল উন্নয়ন মনে হচ্ছে সেই উন্নয়ন যা বর্তমান প্রজন্মের প্রয়োজনকেও মেটাবে এবং ভবিষ্যতের জন্য মানে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনের কথাও মাথায় রাখবে, যার ফলে কি হবে, আমরা আমাদের চাহিদাটাও মেটাতে পারবো এবং ভবিষ্যতের কথা মাথায়ও রাখতে পারবো, মানে তারাও ভবিষ্যৎ প্রজন্মও যেন সেই জ্বালানিকে বা সেই শক্তির উৎসকে ভালোভাবে ব্যবহার করতে পারে। এই যে দুটোর মধ্যে ব্যালেন্স করে উন্নয়ন করা, দুটোর মধ্যে ব্যালেন্স করে যে উন্নয়ন করা, সেটাকেই বলছে স্থিতিশীল উন্নয়ন। মানে আমরা আমাদের প্রয়োজনটাও মেটাবো এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে তারাও যাতে সেই জ্বালানিকে বা শক্তির উৎসকে ব্যবহার করতে পারে সেটাও মাথায় রাখবো। তখন তাদের মধ্যে এই যে ব্যালেন্স করে চলার যে পদ্ধতি, সেটাকেই বলছে স্থিতিশীল উন্নয়ন। তার মানে আমরা যখন অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন শক্তি উৎসকে ব্যবহার করছি, কিন্তু আমরা যদি একটু ভালো করে দেখি যে ভূগর্ভস্থিত জীবাশ্ম জ্বালানিকেই আমরা কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করছি, যেমন কয়লা, পেট্রোল, ঠিক আছে, তারপরে প্রাকৃতিক গ্যাস, এইগুলোকেই কিন্তু আমরা বেশি পরিমাণে ব্যবহার করছি। আর এগুলো কিন্তু জীবাশ্ম জ্বালানি। আর এর ব্যবহার মানে এর মানে কতটা পরিমাণ আছে আমাদের এখানে সংরক্ষিত, সেটা কিন্তু একটা লিমিটেড, যে আমরা যথেচ্ছভাবে কিন্তু এগুলো ব্যবহার করতে পারি না। আর যথেচ্ছভাবে ব্যবহার করলেই কিন্তু সেগুলো একসময় শেষ হয়ে যাবে। তো এই যে ব্যবহার করে চলেছি আমরা, আমাদের শক্তিকে কাজে লাগাচ্ছি, শক্তির উৎসকে কাজে লাগাচ্ছি বিভিন্ন উন্নয়নের কথা মাথায় রেখে, তাহলে সেই উন্নয়ন যাতে স্থিতিশীল হয়, তাই সেই মানে সেই শক্তির যথাযথ ব্যবহার যাতে হয়, সেই ব্যবহারটা মানে কি করে করলে আমরা শক্তির যথাযথ ব্যবহার করতে পারবো, সেই টপিকটাই আমাদেরকে এখানে ভালো করে পড়তে বলেছে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে যে স্থিতিশীল উন্নয়ন কি, শক্তির উৎস কি, শক্তির উৎস থেকে আমরা পড়ছি জ্বালানি কি, জীবাশ্ম জ্বালানি কি। এরপর আর একটা জিনিস আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে তাপন মূল্য। ঠিক আছে, তাপন মূল্যটা কি? তাপন মূল্য কিছুই না, খুব সোজা একটা জিনিস, যে প্রমাণ অবস্থায় একক আয়তনের বা একক ভরের কোনো জ্বালানির, মানে মোট কথা একক ভরের কোনো জ্বালানির যদি সম্পূর্ণ দহন আমরা করতে পারি, তাহলে সে দহন মানে পোড়ানো, তাহলে যে পরিমাণ, মানে এটা ধর একক ভরের কোনো জ্বালানি, তাকে আমরা সম্পূর্ণ দহন করছি, সম্পূর্ণ দহন করার ফলে যে পরিমাণ তাপ শক্তি কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে, তাকেই বলছে ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু। ঠিক আছে, আবার বলছি যে প্রমাণ অবস্থায় একক আয়তনের, মানে প্রমাণ অবস্থায় একক আয়তনের বা একক ভরের কোনো এখান থেকে এখানে যাচ্ছি, কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, তাকেই কি বলছে, তাকেই বলে ওই জ্বালানির তাপন মূল্য।
ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু। বোঝা গেছে? এবার বলছে ভালো মানের জ্বালানি তাপন মূল্য বেশি হবে, মানে যে যত ভালো জ্বালানি তার মানে যাকে অল্প পরিমাণ দহন করলে আমি বেশি পরিমাণ তাপ পাবো, তাহলে সেগুলো হচ্ছে ভালো জ্বালানি। তাহলে এক একটা জ্বালানির এক এক রকম তাপন মূল্য হবে, এবং যত ভালো মানের জ্বালানি হবে তাপন মূল্য তার তত বেশি হবে। তো তাপন মূল্যের এখানে একক কি বলেছে? তাপন মূল্যের একক কি? একক হচ্ছে সিজিএস পদ্ধতি হচ্ছে ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, ক্যালোরি পার গ্রাম মানে ক্যালোরি 1 গ্রাম দহনে 1 ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে। আর এসআই পদ্ধতিতে, এটা সিজিএস পদ্ধতিতে হচ্ছে কত? ক্যালোরি পার গ্রাম মানে CAL পার গ্রাম। ঠিক আছে, আর এসআই পদ্ধতিতে হচ্ছে কি? জুল প্রতি কেজি, জুল প্রতি কেজি বা জুল পার কেজি। বোঝা গেছে? তাহলে এই গেল তাপন মূল্য কি? তাপন মূল্য, 1 মিনিট দাঁড়াও। তাপন মূল্য কি? তাপন মূল্য হচ্ছে প্রমাণ অবস্থায় একক আয়তনের বা একক ভরের কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকেই বলে কি? তাকেই বলে তাপন মূল্য। ঠিক আছে, তাকেই বলে ওই জ্বালানির তাপন মূল্য। তাপন মূল্যের একক কাকে মানে একক তাহলে কি? সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার গ্রাম এবং এসআই পদ্ধতিতে জুল পার কেজি। এখন আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে স্থিতিশীল উন্নয়নের জন্য আমাদের যেটা করতে হবে সেটা যে জীবাশ্ম জ্বালানির মোট কথা আমাদেরকে সংরক্ষণ করতে হবে। যে আমরা যথেচ্ছভাবে ব্যবহার করে ফেললাম এবং সব জীবাশ্ম জ্বালানি শেষ করে ফেললাম, সেটা করলে কিন্তু চলবে না। তাহলে আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে, জীবাশ্ম জ্বালানিকে সংরক্ষণ করতে হবে এবং আমাদেরকে কি করতে হবে? তার পরিবর্তে অপ্রচলিত শক্তি উৎসের ব্যবহার করতে হবে। অপ্রচলিত শক্তি উৎস কোনগুলো? অপ্রচলিত শক্তি উৎস হচ্ছে যেগুলো কোনোদিন মানে অফুরনীয়, মানে ওগুলো থেকে আমরা কোনোদিন শেষ হয়ে যাবার আশঙ্কা থাকে না। যেমন মানে মোট কথা যে অপ্রচলিত শক্তির মানে যেগুলো থেকে আমরা কন্টিনিউয়াস প্রসেসে সেখান থেকে শক্তি আমরা পেতে পারি, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি। ঠিক আছে, এই শক্তিগুলো নিয়ে আমরা অবশ্যই ডিটেলসে আলোচনা করব। তো তার আগে আমাদেরকে পড়তে হবে যে জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা কি কি। অলরেডি তোমরা বুঝতেই পারছো, কিন্তু তাও এটা আমাদেরকে আরেকবার একটু পড়তে হবে। আমি অলরেডি এটা বলেই ফেললাম যে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী। মানে জীবাশ্ম জ্বালানি, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাসের পরিমাণ এগুলো কি পৃথিবীতে একটা নির্দিষ্ট পরিমাণে রয়েছে। তো নির্দিষ্ট পরিমাণে থাকার জন্য এগুলো যদি আমরা যথেচ্ছভাবে ব্যবহার করি তাহলে কিন্তু এগুলো 30 থেকে 40 বছরের মধ্যে এগুলো শেষ হয়ে যাওয়া কোনো ব্যাপারই নয় যদি আমরা যথেচ্ছভাবে ব্যবহার করি। তো তার জন্য এর ব্যবহার যদি ক্রমাগত বেড়েই চলে তাহলে কিন্তু একসময় এই জ্বালানি একসময় শেষ হয়ে যাবে এবং মানে ভবিষ্যৎ প্রজন্মের কথা তো দূরে থাক, আমরাও আর কিন্তু এই জ্বালানিগুলোর ব্যবহার করতে পারবো না। যার জন্য এই জ্বালানির অপব্যবহার আমাদেরকে বন্ধ করতে হবে, আমাদেরকে জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ করতে হবে। তো জীবাশ্ম জ্বালানিকে যদি আমরা সংরক্ষণ না করি তাহলে কিন্তু এই জ্বালানি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি, এবং সেই জ্বালানিগুলোকে যাতে সংরক্ষণ করে রাখতে পারি এবং তার জন্য বিকল্প বা অপ্রচলিত শক্তির উৎসের ব্যবহার করতে পারি, সেই কথাটাই আমাদেরকে এই
টপিকটার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী কী। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষা পারপাসে আসে তাহলে একদম ছোট্ট করে 2 লাইনে লিখবে যে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের পরিমাণ এই পৃথিবীতে কিন্তু নির্দিষ্ট, এবং যদি আমরা যথেচ্ছভাবে এই শক্তি উৎসের ব্যবহার করি তাহলে এগুলো 30-40 বছরের মধ্যেই কিন্তু এর সংরক্ষণ একদম শেষ হয়ে যেতে পারে, যার ফলে এই জ্বালানির অপব্যবহার আমাদেরকে খুব তাড়াতাড়ি বন্ধ করতে হবে এবং এগুলোকে সংরক্ষণ করতে হবে এবং তার পরিবর্তে বিকল্প বা অপ্রচলিত শক্তির উৎসের ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবং সেই সমস্ত শক্তির উৎসের ব্যবহার করলে যেমন শক্তিগুলো কোনোদিনও ফুরনীয় নয়, অফুরনীয়, এবং এগুলো কিন্তু পরিবেশের দূষণও ঘটায় না। তাই অপ্রচলিত শক্তির উৎসের ব্যবহার আমাদেরকে বাড়াতে হবে। তো এই গেল জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা। তো আমাদের এই টপিকটা দেখো এমন কিছু কঠিন নয়, একটু মন দিয়ে পড়বে তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবে। তো আজকে এইটুকুই থাক, পরের দিন আমি নেক্সট টপিক নিয়ে চলে আসছি।